আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে অনেকে লেখাপড়া করছেন, অনেকে জিজ্ঞাসা করছে যে আসলে আমাদের পড়ালেখার স্টাইলটা কেমন হবে বা কেমন হওয়া উচিত। তো আজকে মূলত কথা বলবো আমরা যে রূপালী ব্যাংকে যে ল অফিসার নিয়োগের একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং যারা অ্যাপ্লিকেশন করেছেন ছোটো যে ধোঁয়াশা কাজ করছে যে রূপালী ব্যাংকের এই পরীক্ষাতে কী সিলেবাস আছে, কীভাবে প্রস্তুতি নিতে হবে, কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে। গত ১ মাসে আমাকে কমপক্ষে ২০-৩০ জন মানুষ নক দিয়েছে যে ভাইয়া এই কী কোনগুলো পড়বো, কোন বিষয়গুলো আমরা ভালো করে দেখবো। এই সব কিছু মিলিয়ে আসলে একটা টেনশন কিন্তু আমাদের মধ্যে কাজ করে, কিংবা আমরা একটা মানে ধোঁয়াশার মধ্যে আছি। তো সেটা নিয়েই বেসিক্যালি আজকে কথা বলবো যে রূপালী ব্যাংকের পরীক্ষার জন্য কোন সাবজেক্টগুলো আমাদেরকে পড়তে হবে, কীভাবে প্রিপারেশনটা নিব, এবং কীভাবে প্রিপারেশনটা নিলে আগামী দিনে যে পরীক্ষাটা হবে পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করা যাবে। ওকে, সো আমরা যদি একটু পিছনের দিকে খেয়াল করি যে রূপালী ব্যাংকে যে পরীক্ষাটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এটার সকল পরীক্ষার কার্যক্রমটা দেখভাল করছে। এবং আপনারা জানেন যে যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছেন যে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্ট আছে তার অধীনে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, এবং পরীক্ষাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকই নেবে, ভাইবা বাংলাদেশ ব্যাংক নেবে, নিয়োগটা বাংলাদেশ ব্যাংক দিবে, কিন্তু শুধুমাত্র নিয়োগপত্র, ফাইনাল ইস্যুটা, নিয়োগপত্রটা দিবে হচ্ছে রূপালী ব্যাংক। এর আগে সকল প্রসিডিউরটা কিন্তু বাংলাদেশ ব্যাংকই করবে। আমরা আজকে সবগুলো বিষয় নিয়ে চেষ্টা করবো আপনার সঙ্গে কথা বলার জন্য, এবং আশা করি এই লাইভটি আপনাদেরকে খুব যথেষ্ট উপকার হবে, এবং লাইভটা দেখার ফলে আপনাদের আগামী দিনের যারা পরীক্ষা দিবেন তাদের জন্য হেল্পফুল হবে বলে আমি আশা করছি। আমি একটু পিছনের বিষয়ে কথা বলতে চাই আপনাদের সাথে যে আসলে বাংলাদেশ ব্যাংকে ইতোপূর্বে ল অফিসার পদে অন্য কোনো পরীক্ষা নিয়েছে কিনা, যদি পরীক্ষা নিয়ে থাকে তাহলে সে পরীক্ষাগুলো কেমন ছিল। ওকে, সো আমরা একটু যদি খেয়াল করি যে আপনারা দেখবেন যে ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংক কিন্তু ২ বার পরীক্ষা নিয়েছে। তার মধ্যে খুব রিসেন্ট টাইমে একটা পরীক্ষা হয়েছিল ২০১৮ সালের দিকে। এটা হচ্ছে অগ্রণী ব্যাংক এবং আপনার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে যে পরীক্ষাটা হয়েছিল ওই পরীক্ষাটা কিন্তু পরীক্ষা নিয়েছিল গত ১৮ সালে। আচ্ছা, সেই পরীক্ষা যখন আমরা দিয়েছিলাম, কিংবা আপনারা যারা দিয়েছিলেন তারা যদি একটু খেয়াল করেন যে সেখানে কি দেখা যায়, সেখানে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু কোনো সিলেবাস নেই আমাদের, জানেন, কোনো সিলেবাস নাই, কোনো টপিক বলা নাই, কোন সাবজেক্টগুলো পড়তে হবে এটা জানে না, কোনো কিছু কিন্তু বলা ছিল না। তো যারা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়ার পরে যেটা দেখা গেল যে পরীক্ষা দিতে গিয়ে এমন এমন সাবজেক্টে প্রশ্ন আসছে, এমন এমন বিষয়গুলো নিয়ে পরীক্ষাতে আসছে যেগুলো কখনোই হয়তো দেখা হয় না, কখনো হয়তো বিষয়গুলো খেয়াল করা হয় না। তো আমারও পরীক্ষা দেওয়ার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল গতবার। পরীক্ষা দিয়ে রিটেনে উত্তীর্ণ হয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো ভাইভাতে হয়নি বলে ও জয়েন করার সুযোগ হয়নি, বাট রিটেন পর্যন্ত কোয়ালিফাই হয়েছিলাম। তো যেহেতু আমি রিটেন কোয়ালিফাই হয়েছিলাম, তো আমার কাছে মনে হলো যে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে কিংবা পরীক্ষা দেওয়ার যে এই সুযোগটা হয়েছে, কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা হচ্ছে, কোন কোন টপিকগুলোকে খুব বেশি এমফাসাইজ করা হচ্ছে, সেইগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করা যেতে পারে। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, দুটো মিলিয়ে দেখা যাবে যে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কিছু টপিক পেয়ে যেতে পারি। আচ্ছা, সো অনেকে প্রশ্ন করে যে কোনো সিলেবাস আছে কি না। ফার্স্ট উত্তর হচ্ছে না, কোনো সিলেবাস নাই। বাংলাদেশ ব্যাংক থেকে কিংবা রূপালী ব্যাংক থেকে কোনো সিলেবাস আজ পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং আপনার এই পরীক্ষার জন্য কোনো সিলেবাস আপনার কাছে নাই। সেকেন্ড হচ্ছে, ভাইয়া পরীক্ষা কবে হবে? পরীক্ষা কবে হবে এটা আমি জানি না, আপনি জানেন না, বাংলাদেশ ব্যাংকও হয়তো জানে না। তবে আমার মনে হয় যে প্যান্ডামিক টাইম শুরু না হলে এতদিন পরীক্ষা হয়ে যেত। যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে এবং পরীক্ষা নেওয়ার জন্য কিছু প্রিপারেশন থাকে ব্যাংকগুলোর, সো তার ফলে প্যান্ডামিক সিচুয়েশনটা শেষ হওয়ার পরেই হয়তো পরীক্ষাটা হবে, তবে সেটা আশা করি এবছরের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি আছে। সুতরাং আপনাদের যাদের প্রিপারেশন নেওয়া শুরু করেননি, কিংবা এখনও আপনারা লেখাপড়ার শুরু করার জন্য মনোবাসনা ঠিক করেননি, তাদের মনে হয় এখন থেকেই পড়ালেখা শুরু করা দরকার। এখন আসছি প্রথমে যে পরীক্ষা প্রসিডিউরটা কীভাবে হয়, দেন আমরা যাব সিলেবাস নিয়ে। আচ্ছা, প্রথমে বলছি যে পরীক্ষার প্রসিডিউরটা কেমন হবে। পরীক্ষার প্রসিডিউরটা হবে হলো, প্রথম পরীক্ষা হয় রিটেন, যেখানে এমসিকিউ সহ থাকে 200 মার্কসের। তার মধ্যে 40 মার্ক থাকে এমসিকিউ, অর্থাৎ প্রিলিমিনারি যেটা হয় টিক দিবেন বা গোল ভরাট পূর্ণ করবেন, 40 মার্কস। আর বাকি 160 মার্ক থাকে রিটেন, লিখিত। সময় হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে আপনাকে 200 মার্কসের প্রশ্ন উত্তর দিতে হবে।
মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক আপনাকে খাতা দিয়ে দিবে, এই খাতার বাইরে আপনি কোনো খাতা বা কোনো পেজ ইউজ করতে পারবেন না। প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন নিচে একটু জায়গা দেওয়া আছে, ওই জায়গার মধ্যেই আপনাকে ওই প্রশ্নের উত্তরটুকু শেষ করতে হবে। অর্থাৎ আপনারা যারা অনেক বেশি প্রস্তুতি নিচ্ছেন কিংবা যাদের লয়ের জ্ঞান অনেক বেশি আছে, তাদেরকে অনেক বেশি লেখা যাবে না, এবং খুবই এম্পাসাইজ করে খুব ছোট করে লিখে ফেলতে হবে। একটা প্রশ্নকে, একটা প্রশ্নের উত্তরকে কত সুন্দর করে শর্টলি লেখা যায়, এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। তা না হলে যেটা হবে, ওই জায়গাতে কিন্তু জায়গা খুব বেশি নেই, দেখা যাবে যে আপনি হয়তো বা অনেক বেশি লিখতে পারছেন বা লেখার ইচ্ছা আছে কিন্তু লিখতে পারছেন না। তখন হয়তো অনেক সময় মানে আসল যে পয়েন্টটা কিংবা যে মেইন পয়েন্টটা হয়তো আপনি বাকি রেখে ফেলেছেন, জায়গাভাবে লিখতে পারছেন না, তাতে আপনার মার্কস কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য যেহেতু ওখানে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা ফিক্সড, সেহেতু আপনাকে অল্প জায়গার মধ্যেই প্রশ্ন উত্তর লেখার প্র্যাকটিসটা করতে হবে। আচ্ছা, তো 40 মার্কস থাকছে প্রিলিমি অর্থাৎ এমসিকিউ, আর বাকি 160 মার্কস হচ্ছে রিটেন। এবং এই দুইটা জিনিস লেখার জন্য কোনো আলাদাভাবে টাইম দেওয়া নেই। আপনি 2 ঘন্টা টাইম পাবেন, 2 ঘন্টার মধ্যে আপনি যখন খুশি রিটেন দেন, যখন খুশি প্রিলিমিনারি, আপনার ইচ্ছা একটা খাতার মধ্যে থাকবে, আপনার মতো করে আপনি দাগাবেন, আপনার মতো করে আপনি লিখবেন। তাতে কোনো আপনার কোনো কোশ্চিন বা কোনো টাইমিং কোনো ফিক্সড বলা নেই। ওকে, এবার আসছি যে কোন কোন সাবজেক্টগুলো থেকে মূলত প্রশ্ন বেশি আসে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আপনারা যারা একটু খেয়াল করে দেখবেন যে আসলে কোনগুলো থেকে প্রশ্ন বেশি আসে, বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা মানে ব্যাংকের ল অফিসার, এবং এটা কিন্তু ব্যাংকের ল অফিসার হলেও নবম গ্রেডের অর্থাৎ ফার্স্ট ক্লাস জব। তো আপনি এই যে ফার্স্ট ক্লাস জবে জয়েন করবেন এবং তার জন্য প্রিপারেশন কিংবা প্রস্তুতিটা কেমন হওয়া দরকার, কিংবা তার জন্য আপনি কেমন কি করবেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। আচ্ছা, প্রথমে বলি, খুব মজার বিষয় হচ্ছে এটা আমার কাছে মনে হয় যে একমাত্র লয়ের চাকরি যেটা 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার মাধ্যমেই একটা ফার্স্ট ক্লাস জব পাওয়া সম্ভব। দেখুন, আপনারা যারা জুডিশিয়ারি দিচ্ছেন কিংবা বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন, প্রথমে 100 মার্কসের প্রিলি হয় একবার, তারও 5-6 মাস পরে, 1 বছর পরে রিটেন হয়, এরপরে ভাইবা হয়, এরপরে আপনি এক জায়গাতে যাচ্ছেন। আর এটা একমাত্র চাকরি, ফার্স্ট ক্লাস জব, একদিন পরীক্ষা 2 ঘন্টার, দেন ভাইবা। ভাইবা হবে হয়তো 10 মিনিট 20 মিনিটের, ভাইবার পরে আপনি ফার্স্ট ক্লাস জব পেয়ে যাচ্ছেন। সুতরাং এটা খুবই একটি ইম্পর্টেন্ট এবং খুবই একটা, আমি বলবো যে একটা সসি একটা জায়গা, যেখানে আপনি খুব সহজে আপনি ভালো করতে চেষ্টা করলেই একটা ফার্স্ট ক্লাস জব পাওয়া সম্ভব, কিংবা একটা ফার্স্ট ক্লাস জব হোল্ডার হিসেবে আপনার টাইটেলটাকে আরও একটু উন্নতি করাটা সম্ভব। ওকে, এখন আমরা বলবো যে কোন কোন বিষয় বা কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন বেশি আসে। আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যখন একটা ব্যাংকের ল অফিসার হচ্ছেন, তার মানে ওই ব্যাংকের আপনাকে জানতে হবে থিওরিটিক্যাল ইস্যু, জানতে হবে প্র্যাকটিক্যাল ইস্যু। কারণ ব্যাংকের অনেক বিষয় থাকে যেগুলো হয়তো বা শুধুমাত্র পড়ালেখা দিয়ে হয় না, প্র্যাকটিক্যাল ব্যাপারও থাকতে হয়, যার ফলে প্র্যাকটিক্যাল বিষয়গুলোও কিন্তু প্রশ্ন আসে। আমি গত বছরের বা গতবার যে প্রশ্নগুলো এসেছিল সেরকম কয়েকটা প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। প্রশ্নগুলো খুব কঠিন না, সহজ, আপনারা হয়তো বেশিরভাগ জনই পারেন প্রশ্নটা। যেমন সেখানে প্রশ্ন আসছিল যে একটা সম্পত্তি কোন কোনভাবে হস্তান্তর করা যায়, এবং এসেছিল যে কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না, অর্থাৎ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের প্রশ্ন এসেছিল যে কোন কোন সম্পত্তিগুলো ট্রান্সফার করা যায় এবং কোন কোন সম্পত্তিগুলো ট্রান্সফার করা যায় না, এবং এটা সম্পত্তি ট্রান্সফার করার কী কী ওয়ে আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, যে সকল বন্ধুরা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আপনারা বুঝতে পারছেন যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের কিন্তু প্রশ্নগুলো এসছে। কারণ হলো আপনারা জানেন যে ব্যাংকের কিন্তু মূল কাজ হচ্ছে লোন দেওয়া, এবং মর্টগেজ রেখে তারা লোন দেয়, এবং লোন পরিশোধ না করতে পারলে মর্টগেজের জিনিসটাকে তারা বিক্রি করে কিংবা সেটাকে বিভিন্নভাবে ইউটিলাইজ করে লোনটাকে রিকভারি করার চেষ্টা করে। তাহলে এটা সম্পত্তি হস্তান্তর করার সিস্টেম, সম্পত্তি হস্তান্তর করার কোনটা যায় না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যেটা গতবার কিন্তু প্রশ্ন এসেছিল। আচ্ছা, এবার একটা প্রশ্ন বলবো যে একটি কোম্পানি কিভাবে ফরমেশন করা যায়, অর্থাৎ একটা কোম্পানি কিভাবে করা যায়। আমি যদি কোম্পানি নিয়ে কথা বলতে চাই, দেখুন, আমি যদি আপনাকে কোম্পানির আগের স্টেপে বলি যে আপনারা হয়তো জানেন যে একটা বিজনেস করতে হলে কিভাবে বিজনেস স্টার্ট করতে হয়। বাংলাদেশের কথা যদি বলি, আপনি কিভাবে বিজনেসটা স্টার্ট করবেন, বা আমি একটা মানুষ বিজনেস করতে চাই, আমি কোন ওয়েতে বিজনেস করতে পারবো।
বেসিক্যালি আমাদের দেশে 3টা ওয়ে আছে বিজনেস করার জন্য। বেসিক্যালি শুরুটা বলি আমরা অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসেবে। ফার্স্ট হচ্ছে প্রোপ্রাইটারশিপ, আমি একক বিজনেস করছি, একটা ট্রেড লাইসেন্স করে করতে পারছি। সেকেন্ড হচ্ছে পার্টনারশিপ, আমি আপনি মিলে এরকম 2-3 জন মিলে একটা পার্টনারশিপ অ্যাক্টের অধীনে একটা এগ্রিমেন্ট করে বিজনেস করতে পারছি। অ্যান্ড থার্ড ওয়ান ইজ লিমিটেড কোম্পানি, আমরা জয়েন্ট স্টকের মাধ্যমে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি করে বিজনেস করতে পারছি বা পারি। এর বাইরেও অনেকগুলো আছে, ফরেন কোম্পানি আছে, ফ্র্যাঞ্চাইজিস আছে, এগুলো অনেকগুলো আছে, সেগুলো আমাদের খুব বেশি ধর্তব্য না। বাট বেসিক 3টা জিনিস কিন্তু আমাদের লাগে বা 3টা ওয়েতে বিজনেসটা করা যায়, এবং আমাদের দেশে মূলত বিজনেসগুলো এই 3ভাবেই হয়ে থাকে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে একটা কোম্পানি কিভাবে ফরমেশন করা যায়, এটা লিমিটেড কোম্পানি ফরমেশনের সিস্টেমটা কি? আপনারা যারা কোম্পানি ল পড়েছেন, বেশিরভাগ জনই হয়তো এআই খানের বই পড়েছেন কিংবা কোম্পানি মেন অ্যাক্টটা পড়েছেন। আমার বিশ্বাস কোম্পানির যে মেন অ্যাক্টটা আছে, মেন অ্যাক্টের মধ্যে কিন্তু বলা নাই কীভাবে কোম্পানি ফরমেশন করা যাবে, মানে খুব স্পেসিফিক বলা নাই, একটু ওয়ে বলে দেওয়া আছে। তো যারা আপনার আরডিসিতে কাজ করেছেন কখনো বা জয়েন্ট স্টকের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তারাই হয়তো ব্যাপারটার উত্তরটা খুব ভালোভাবে লিখতে পারবেন। প্রথমে নেম ক্লিয়ারেন্স নিতে হয়, তারপরে নেম ক্লিয়ারেন্সটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটাকে অনলাইন করতে হবে। দেন অনলাইন কমপ্লিট করার পরে এটা ব্যাংকে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পরে এটা প্রত্যেকটা নামের অক্ষরের হিসেবে অফিসারের কাছে ভাগ করা আছে, তারা এটাকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে আপনাকে 3টা নোটিশ করা হবে। একটা দেওয়া হবে আপনার মেমোরেন্ডাম এবং আর্টিকেলস দেওয়া হবে, আপনাকে একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দেওয়া হবে, আপনাকে ফর্ম 12 দেওয়া হবে। এই যে বিষয়গুলো, একটা কোম্পানি ফরমেশনের সিস্টেমটা কি, কোম্পানি ফরমেশন করার পরে আপনি কোন কোন জিনিসগুলো আপনি পাবেন, দ্যাট মিনস কোন কোন ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করবে গভর্নমেন্ট থেকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বইয়ে খুব স্পেসিফিকভাবে বলা নেই, কিংবা স্পেসিফিকভাবে কোনো আইনে কিন্তু লেখা নেই। আমাদেরকে জানতে হবে প্র্যাকটিক্যালি, কিংবা যারা এই বিষয়ে জানেন তাদের কাছ থেকে বিষয়গুলো জানতে হবে। ওকে, এরপরে প্রশ্ন আসছিল যে বন্ধক কী, অর্থাৎ মর্টগেজ কী, মর্টগেজ কত প্রকার, এবং ব্যাংক যদি মর্টগেজ নেয় কোনো কিছু রাখে, সেক্ষেত্রে সেই মর্টগেজ থেকে কিভাবে টাকা উদ্ধার করতে পারে, এটাও এসেছিল। এরপরে এসেছিল প্রমিস বলতে কী বোঝায়, একজন শিশুর যদি কোনো কন্ট্রাক্ট করে কোনো একজন মাইনর, তাহলে সে কন্ট্রাক্টের লিগ্যাল ইফেক্টটা কী, এটা এসেছিল। আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, জানি আলোচনা করার কোনো দরকার নেই। আর যদি আপনারা মনে করেন যে আলোচনা করার দরকার আছে, তাহলে আমরা নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো দিনে আলোচনা করতে পারবো স্পেসিফিক প্রত্যেকটা বিষয় নিয়ে। আমি আজকে জাস্ট একটা গাইডলাইন দিতে চাচ্ছি আপনাকে, যে কোন কোন গাইডলাইনটা ফলো করলে বা নিজেরা পড়তে পারবেন, কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা দরকার। ওকে, এরপরে আরও প্রশ্ন এসেছিল এরকম যে আপনি একটা কোম্পানি করতে গিয়েছেন, তো কোম্পানির শেয়ার ট্রান্সফার করা ওয়ে কি, তারপরে শেয়ার ট্রান্সফার করতে গেলে কোন কোন ওয়েতে করতে হয়। দেন আমরা বলছি যে কোম্পানি অ্যালটমেন্ট করতে হয় কী করে, কোম্পানির শেয়ার অ্যালটমেন্ট করার সিস্টেমটা কি। আপনারা জানেন যে কোম্পানির ক্যাপিটাল থাকে 2 প্রকার, অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল। তো অথরাইজ ক্যাপিটালটা হচ্ছে এই কোম্পানিটা তার সারা জীবনে যত টাকার শেয়ার মানে বিক্রি করতে পারবে, এটাকে বলা হয় অথরাইজ ক্যাপিটাল। আর পেইড আপটা হচ্ছে এই কোম্পানিটা তার ইতিমধ্যেই যে টাকার শেয়ার বিক্রি করে ফেলেছে, এটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ যেটা অলরেডি পেইড। ওকে, সো এই সবগুলো যে বিষয়গুলো আমরা বললাম, যে কোম্পানির বিষয়, ব্যাংকের সঙ্গে কোম্পানি সংযুক্ত কিংবা ব্যাংকের সঙ্গে সাধারণ মানুষের সংযুক্তি কোন কোন ক্ষেত্রে আছে, এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসছে। তবে আমার কাছ থেকে যদি বলি, আমার কাছে মনে হয়েছিল যে রিটেনের চেয়ে প্রিলি বা এমসিকিউ প্রশ্নগুলো ছিল একটু ক্রিটিক্যাল কিংবা একটু ডিফারেন্ট, অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো একটু মানে কী বলে ট্রিকি থাকে, অর্থাৎ আপনি যদি একটু ভালো করে না জানেন তাহলে এমসিকিউগুলো দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে কিংবা একটু কনফিউশন হয়ে যাবে আপনার জন্য। এই জন্য আমি বলবো আপনাকে খুবই ডিপলি জানতে হবে, খুব ক্লিয়ারলি জানতে হবে প্রত্যেকটা বিষয়। ক্লিয়ারলি জানলে কিন্তু আপনার এই বিষয়গুলো নিয়ে কোনো প্রবলেম হবে না এবং আপনি খুব সহজেই এই পরীক্ষায় ভালো করতে পারবেন। এটা মজার তথ্য দিই গতবারে, এটা হচ্ছে আমি যখন পরীক্ষা দিতে গেলাম আমি জানতাম না যে আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে পরীক্ষার 1 সপ্তাহ বা 8 দিন আগে আমার একটা ফ্রেন্ড বললো যে নেক্সট উইকে তো পরীক্ষা হচ্ছে, তুই কি অ্যাপ্লিকেশন করেছিস? আমি বললাম আমি অ্যাপ্লিকেশন করেছি না, আমি শিওর না, যা দেখতে হবে। বলছে একবার চেক কর, অ্যাডমিট কার্ড দিচ্ছে। তো আমি চেক করলাম, চেক করে দেখলাম আমি অ্যাপ্লিকেশন করেছি, বাট আমি ইউজার আইডি পাসওয়ার্ড জানি না। অনেক কষ্ট করে ইউজার আইডি পাসওয়ার্ড আমি রিকভার করলাম, পরে অ্যাডমিট কার্ড বের করলাম। আমি জানি না মানে কোন সিলেবাস কী বা কোনো কিছু আমি জানতাম না, আমি না, কেউই জানতো না আলটিমেটলি। তো যেহেতু জুডিশিয়ারি প্রিপারেশন ছিল আমার, বা জুডিশিয়ারি দেওয়ার একটা কী বলে টেন্ডেন্সি ছিল,
দ্যাটস ওয়াই সবগুলো ল মোটামুটি পড়া ছিল। আর আমি বেসিক্যালি কর্পোরেট প্র্যাকটিসই করছি, কোম্পানি মেটার্স ট্যাক্স ব্যাক নিয়ে কাজ করি, যার ফলে কর্পোরেট বিষয়গুলো মোটামুটি জানা আছে, যতটুকু না জানলেই না। যাক, আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে গেলাম, গিয়ে দেখলাম যে যতজন পরীক্ষার্থী আছে তার মনে হয় অর্ধেক পরীক্ষা দিতে আসে নাই, অর্ধেক জন পরীক্ষা দিতে এসছে। অর্থাৎ অনেকে জানেই না আজকে পরীক্ষা হচ্ছে, অনেকে প্রিপারেশন নাই, অনেকে প্রস্তুতি নেই, অনেকে সিলেবাস জানে না, নিশ্চয়ই তারা পরীক্ষা দিতে আসেনি। তখন মনে হলো যে না, ভালোই, কোনো সিট প্ল্যান নাই, আপনি আপনার মধ্যে বসতে পারছেন, আপনার কোনো ফ্রেন্ড থাকলে একসঙ্গে বসার সুযোগ আছে, যদি এক রুমে আপনারা পড়েন তো দেখা যাবে ফ্রেন্ডরা একটু আলোচনা করার সুযোগও পাবেন, একসাথে কথা বলার, কিংবা কথা বলার না, দ্যাট মিনস একটু একটু হেল্প পাওয়া যায়, এটা আপনার জন্য বড় কাজে লাগবে। যাই হোক, আমরা আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো কিছু ডিপ ইস্যু, সেগুলো আমরা পাবলিকলি বলবো না, প্রাইভেটলি অনেক সময় বলা যাবে। আমি এখন চলে আসছি যে কোন কোন সাবজেক্টগুলো আপনারা খেয়াল করবেন পরীক্ষার জন্য, বা কোন কোন সাবজেক্টগুলোকে আপনারা ভালো করে দেখবেন, দেখলে আপনারা ভালো করবেন ইনশাল্লাহ। আমি প্রথমে বলবো আপনাকে পড়তে হবে চুক্তি আইন, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাক্ট। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 আপনাকে ভালো করে পড়তে হবে, কারণ কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে মোটামুটি 2টা প্রশ্ন আসছে। পড়তে হবে সম্পত্তি হস্তান্তর আইন, অর্থাৎ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আপনাকে পড়তে হবে। পড়তে হবে পার্টনারশিপ আইন, অর্থাৎ দি পার্টনারশিপ অ্যাক্ট আপনাকে পড়তে হবে। দি ব্যাংকিং কোম্পানিস অ্যাক্ট পড়তে হবে। তারপরে মানি লন্ডারিং অ্যাক্ট পড়তে হবে। আপনাকে অর্থ ঋণ আদালত আইন পড়তে হবে। দেখুন, আমি মোট 7টা আইনের কথা বললাম, আবার একটু খেয়াল করে আমি বলি। এটা হচ্ছে চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, কোম্পানি আইন, পার্টনারশিপ আইন, এবং হচ্ছে দি ব্যাংকিং কোম্পানিস অ্যাক্ট, মানি লন্ডারিং আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ওকে, আর অর্থ ঋণ আদালত আইন। এই 7টা আইন আপনাকে দেখতে হবে। এর সাথে আপনাকে জয়েন্ট স্টকের ইস্যুগুলো জানতে হবে, এবং সাব রেজিস্ট্রার অফিসে যখন একটা মর্টগেজ রাখা হয় সেই মর্টগেজটার লিয়েন সিস্টেমটাকে জানতে হবে। তারপরে জানতে হবে মর্টগেজ যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরের প্রসিডিউরটা কীভাবে করা হয় এটা আপনাকে জানতে হবে। তাহলে দেখুন, আমরা পেলাম যে 8টা বিষয়, কিন্তু আমরা মোটামুটি পেলাম যে 8টা বিষয় যদি আমরা জানি তাহলে আমাদের প্রিপারেশনটা একটা অ্যাবসলিউট প্রিপারেশন কিংবা কম্পাইলড প্রিপারেশন নেওয়া সম্ভব। সো আমরা কোম্পানি আইনের কোন কোনগুলো দেখবো। কোম্পানি আইনের বেসিক বিষয়গুলো প্রমিস, কনসিডারেশন, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট বিষয়টা দেখবো, মাইনার্স কন্ট্রাক্ট দেখবো, এজেন্টটা দেখবো, তারপরে বেলমেন্টটাকে একটু খেয়াল রাখবো। তারপরে হচ্ছে আপনি যদি বলেন যে সুপারভিজিং ইম্পসিবিলিটিটাকে একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর এর বাইরে আপনি যদি বলেন ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে কী কী দেখবো, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মধ্যে কোন কোন সম্পত্তি ট্রান্সফার করা যায়, কোনগুলো যায় না, সেল কীভাবে হচ্ছে, তারপরে থার্ড পার্টির কীভাবে সেখানে একটা রাইটস ক্রিয়েট হয়, দেন একটা হচ্ছে ডক্ট্রিন অফ ডিসপেন্ডেন্সটাকে আমাদের দেখতে হবে। আমাদেরকে দেখতে হবে যে যদি একটা প্রপার্টি একাধিক জনের কাছে বিক্রি করা হয় সেক্ষেত্রে কার রাইটসটা এস্টাবলিশ হবে। দেন মর্টগেজটাকে দেখতে হবে, তারপরে মর্টগেজ এবং মর্টগেজের রাইটসটাকে দেখতে হবে, ইলেকশনটাকে খেয়াল রাখতে হবে আমাদেরকে, দেন আমাদেরকে গিফট খেয়াল রাখতে হবে, তারপরে হচ্ছে রেন্ট ইস্যুগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দেন হলো পার্টনারশিপ আইন। পার্টনারশিপ আইনে হচ্ছে পার্টনারশিপের বা পার্টনারদের রাইটস অ্যান্ড লায়াবিলিটিকে খেয়াল রাখতে হবে। পার্টনারশিপ আইনের মধ্যে দুইটা পক্ষের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হলে বা অ্যারাইজ করলে কীভাবে সমাধান হবে এটাকে খেয়াল রাখতে হবে, জানতে হবে। পার্টনারশিপ ডিড কীভাবে করতে হয় এটাও ড্রাফট আসতে পারে, খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা বলছি ব্যাংকিং কোম্পানিস অ্যাক্ট, যেহেতু ব্যাংকের পরীক্ষা, তো ব্যাংকিং কোম্পানিস অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। ব্যাংকিং কোম্পানিস অ্যাক্টটা আমরা একটু বেশি করে দেখে ফেলবো। আমরা বলছি মানি লন্ডারিং প্রতিরোধ আইন। সো একটা বর্তমান সময়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনারা জানেন যে প্রচুর টাকা পয়সা বিদেশে পাচার হচ্ছে, সো কোনো কোনো ব্যাংকের মাধ্যমে কিংবা হুন্ডি করে পাচার হচ্ছে। সেক্ষেত্রে যদি কোনো ব্যাংকের মাধ্যমে পাচার হয় তাহলে ব্যাংক অফিসার হিসেবে আপনার কী করণীয় হবে, পাচারকৃত টাকা কীভাবে ফেরত আনা যায়, একটা মামলা হলে কীভাবে মামলার প্রসিডিউরটা চলবে, মামলা শেষ হওয়ার সিস্টেমটা কী, কোন কোর্ট করবে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। দেন আপনাকে জানতে হবে অর্থ ঋণ আদালত আইন, খুব ইম্পর্টেন্ট আইন। সো একটা ব্যাংক যখন আপনার কাছে টাকা পায়, তো টাকা উত্তোলন করার একটা বড় ওয়ে হচ্ছে অর্থ ঋণ আদালত আইনের মাধ্যমে করে। সো ব্যাংকের যেহেতু আপনি ল অফিসার, সুতরাং ব্যাংকের সুবিধা আপনাকে দেখতে হবে। তাহলে ব্যাংক যে টাকাগুলো তার কাস্টমারের কাছে পায় কিংবা তার ক্লায়েন্টদের কাছে পায়, এই টাকাটা উদ্ধার করার সিস্টেমটা কি, কীভাবে মামলা করবেন, কোন ওয়েতে আগাবেন, টোটাল প্রসিডিউরটা আপনাকে জানতে হবে। এরপর আপনাকে জানতে হবে এনআই অ্যাক্টের 138, এনআই অ্যাক্টের ইস্যুটা আপনাকে জানতে হবে, কারণ ব্যাংকে কিন্তু প্রচুর মামলা হয়, চেক ডিজনের মামলা প্রচুর হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর জানতে হবে হচ্ছে জয়েন্ট স্টকের ইস্যু, অর্থাৎ জয়েন্ট স্টকে
কোম্পানি ফরমেশন সিস্টেম কি, পার্টনারশিপের রেজিস্ট্রেশন সিস্টেমটা কি, কোম্পানির শেয়ার ট্রান্সফার সিস্টেমটা কি, কোম্পানির শেয়ার অ্যালটমেন্টের প্রসিডিউরটা কি, কোম্পানি প্রতি বছর রিটার্ন সাবমিট করার সিস্টেমটা কি, তারপরে কোম্পানিতে আপনার কোনো একজন ডিরেক্টর জয়েন করা বা ডিরেক্টর রিজাইন করার প্রসিডিউরটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে জানতে হবে যে যদি আমরা এনবিআরই অর্থাৎ রাজস্ব বোর্ডে কোনো কোম্পানির ট্যাক্স জমা দেওয়ার সিস্টেম থাকে এটা আপনাদের একটু মাথায় রাখা যেতে পারে। ভ্যাট ইস্যুটা খুব ইম্পর্টেন্ট এখন আসছে, ভ্যাটের ব্যাপারটা আপনি একটু খেয়াল রাখতে পারেন। তো সব মিলে কিন্তু আমরা যা বললাম বিষয়গুলো অনেকগুলো ইস্যু আমরা বলেছি, বাট খুব সিলেবাসটা খুব শর্ট। আপনি যদি পড়েন আমার বিশ্বাস 1 মাসেই সিলেবাসটা শেষ করে ফেলা সম্ভব। সো আপনারা পড়ুন, দেখুন, যে কোনো বিষয়ে যদি কোনো বিষয়ে হেল্প লাগে কিংবা কোনো ব্যাপারে কনফিউশন থাকে, সাকসেসফুল একাডেমি আপনাদের সঙ্গে সবসময় আছে, আগে ছিল, এখনও আছে, সবসময় থাকবে। আপনারা সাকসেসফুল একাডেমিতে লিখবেন, কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সর্বদা পাশে থেকে আপনাদের সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় বলে রাখি, আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই রূপালী ব্যাংকের ল অফিসার নিয়োগ পরীক্ষা নিয়ে একটি অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি। যে অনলাইন কোর্সে খুবই একটা নামমাত্র পেমেন্টের মাধ্যমে আমরা কোর্সটা করাবো আপনাদের জন্য। কারণ আপনাদের মধ্যে ধোঁয়াশা কাজ করছে, সিলেবাসের কোনো অংশটুকু পড়বেন, কোনটা পড়বেন না, কীভাবে পড়বেন কি না পড়বেন। আমাদের এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে এবং যারা ইতিমধ্যেই ল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সমন্বয়ে আমাদের ক্লাসগুলো নেওয়া হবে। আপনারা যারা ক্লাস করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা একটা ফর্ম দিয়ে দিব আপনাদের পূরণ করার জন্য। যে ফর্মটা পূরণ করে রাখলেই খুব নামমাত্র মূল্যে আপনারা এই কোর্সটা করতে পারবেন। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো অপিনিয়ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা কমেন্ট বক্সের কমেন্টগুলো নিয়ে তাদের সাথে কথাগুলো বলে আমরা আজকে লাইভটা শেষ করতে চাচ্ছি। ওকে, 2 জন কমেন্ট করেছে। মামুন লিখেছে গো এহেড লার্ন ইট, থ্যাংক ইউ মামুন। ওকে, একজন লিখেছেন ওয়াসিয়া রহমান লিখেছেন এমসিকিউ কি অনলি লয়ের উপরে হয় না জেনারেল সাবজেক্টের উপর থাকে? শুধুমাত্র লয়ের উপরে। খুব মজার বিষয় হচ্ছে যেহেতু এটা ল অফিসার পদে পরীক্ষা, সকল প্রশ্ন ল রিলেটেড। লয়ের বাইরে কোনো প্রশ্ন গতবার ছিল না, এবারও থাকবে না। ওকে, দেন পারভেজ খান লিখেছেন ইন্টারেস্টেড, ভেরি থ্যাংক ইউ, ইন্টারেস্টেড আপনি দিয়েছেন। আমরা আগামীকালকে ইনশাল্লাহ ফর্ম দিয়ে দিব। আপনারা সাকসেসফুল একাডেমিকে একটু ফলো করবেন, আপনারা ফর্মটা পূরণ করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা আমাদের কোর্সটা আগাবো এবং কোর্সটাকে খুব ভালো করে আপনাদের জন্য আমরা কাজ করবো। ফরহাদ আহমেদ লিখেছেন ইন্টারেস্টেড, থ্যাংক ইউ ফরহাদ আহমেদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর অনেকে আমাদেরকে দেখছেন, অনেকে আমাদের সঙ্গে আছেন, জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি যে রাতের বেলা আপনারা আপনাদের কাজ বাদ রেখে কিংবা আপনাদের অন্যান্য বিভিন্ন ব্যস্ততাকে রেখে আমাদের সঙ্গে জয়েন করেছেন, এই লাইভটি দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনের দিনে আর অনেকগুলো লাইভ করা হবে বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, স্টে সেফ, হোম স্টে সেফ।